ফ্যাসিবাদ বিরোধী বার্তায় পূর্ণ আড়ম্বরে উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রথমবারের মতো থাকছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন। আমরা অতীতের মতো আমরা ভুল করবো না, যে ছায়ানটের সংস্কৃতিটা একমাত্র বাঙালির। সবাই যেটা সাপোর্ট করবে এরকম কিছু যেন তারা দেয়, সে জায়গা থেকে আমরা আবেদন জানিয়েছি, তারা শুনেছেন। বকেয়ার প্রচলন কমায় নববর্ষে জৌলুস নেই হালখাতা আয়োজনে। টালি খাতার বিক্রি কম, আপ্যায়নের আমেজেও সীমিত। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বছর টোটালি এখন কমে গেছে। এখন রানিং এ সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে। হিসাব খাতা বেচা কিনি বা ওই আপনার কেনাকাটা একটু কমছে। বাড়তি চাহিদায় নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা মেঘনা ইলিশ শিকার। পহেলা বৈশাখে চড়া দামের আশায় বেপরোয়া অসাধু জেলেরা। হাওড়া অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন। জনপ্রিয় হচ্ছে রবি শস্যের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষি অর্থনীতিতে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহরিন অ্যানি এবং আমি তানজিম শাফিন। বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতি সম্পন্ন। ছায়ানট ও চারুকলা আয়োজন করেছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে অংশ নেবে সব ধর্ম, বর্ণ ও দেশের 28টি জাতির মানুষ। চারুকলা ফিরেছে তার শেকড়ে। শোভাযাত্রার নাম দিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 21টি মোটিফে থাকবে বৈচিত্র্য, আর চোখে পড়বে ফ্যাসিবাদের আগ্রাসন বিরোধী বার্তা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনও। আয়োজকরা বলছেন থাকবে ঐক্যের বার্তা ও শান্তির আহ্বান। সাদা দবরের প্রতিবেদনে বিস্তারিত। নতুন ভোরের আহ্বানে সুরের ঐকতান, এ যেন নতুনের কণ্ঠে নতুনের জয়গান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে 1967 সাল থেকে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে আসছে সুরের এ অনুষ্ঠান। এবারও সেই ধারাবাহিকতায় চলছে শেষ মুহূর্তের সুর, তাল ও লয়ের প্রস্তুতি। এবারের শিল্পীদের মধ্যে তরুণরাই বেশি। বরং এত বছর ধরে আমরা যেভাবে করে আসছি সেই ধারাটাকে বিভিন্ন গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, পাঠের মধ্য দিয়ে নতুন করে করা। এবারে দেখা গেল যে বেশিরভাগই হচ্ছে ছোটরা, মানে যারা তরুণ বলা যায়, তাদের সংখ্যাই বেশি। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো পহেলা বৈশাখ আয়োজন করে আনন্দ শোভাযাত্রা নামে। 90-এর স্বৈরাচার আন্দোলনের প্রেক্ষাপটে এটি পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সময়ের ধারায় এই উৎসব আজ বাঙালির প্রাণের উৎসব। রংরূপ আর বৈচিত্র্যে হয়ে উঠেছে আরও সমৃদ্ধ। এবার চারুকলা অনুষদ ফিরেছে সেই শিকড়ে, ফিরে দেখছে শুরুর দিনগুলোকে। তাই মঙ্গল শোভাযাত্রা সেই পুরনো নাম মেখেছে। এবারের নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসনে এসব আয়োজন থেকে বাদ পড়েছে অনেক ধর্ম ও জাতির মানুষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার আমাদের যে অভিপ্রায়, এটাই আমাদের আগামী এই ধরন এই অনুষ্ঠানে এটা ব্যক্ত হচ্ছে। শোভাযাত্রায় থাকছে ছোট বড় মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে 7টি বড় মোটিফের মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি। তবে ষড়যন্ত্র এখনও থেমে নেই। নববর্ষের 2 দিন আগে পুড়িয়ে দেওয়া হয় এই মুখাকৃতি। তবে আবারও নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি নির্মাণ করছে চারুকলা। বিক্ষোভ প্রতিবাদে সবসময় আমাদের হাতে থাকে রং তুলি, আর এটি দিয়ে আমরা সেই সবার সাথে সংহতি প্রকাশ করি। এগুলো শেষ হয়ে যাবে ঠিক বৈশাখের আগের দিন রাত্রিতে। থাকছে দেশের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ। বাঙালি ছাড়াও 27টি জাতির মানুষ অংশ নেবে এই শোভাযাত্রায়। আমরা অতীতের মতো আমরা ভুল করবো না, যে ছায়ানটের সংস্কৃতিটা একমাত্র বাঙালির সংস্কৃতি, এটা ভুল করবো না আমরা। এটাও আমাদের সংস্কৃতি, কিন্তু এটা একমাত্র সংস্কৃতি না। এখানে হচ্ছে এই আগামী উৎসবের সবচেয়ে মহত্তম দিক।
প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দলগুলো ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। ব্যান্ড মিউজিশিয়ানস এবং ব্যান্ড মিউজিশিয়ান শ্রোতা লাভাররা আসবেন এই আমাদের শোভাযাত্রায়। সবাইকে বলেছি আমরা মাইকেল জ্যাকসনের হিল দ্য ওয়ার্ল্ড করে আসতে। এই গানটা আসলে আমরা পৃথিবীতে একটা বাসযোগ্য বাসস্থান চাই, শান্তি চাই। সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একটা সবাইকে নিয়ে একটা আয়োজন করতে চাই, তারপর সবাই যেটা সাপোর্ট করবে এরকম কিছু যেন তারা দেয়। সে জায়গা থেকে আমরা আবেদন জানিয়েছি, তারা শুনেছেন। আমরা বলছি যদি হয় তখন আমাদের সাপোর্ট থাকবে। আর ইন্ডিভিজুয়ালিভাবে সাইমুমের আয়োজন থাকবে শাহবাগে। শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবার কথা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। শোভাযাত্রায় যেন অন্যরকম কিছু থাকছে। এই শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই আন্দোলন এবং ৩৬ জুলাই। সব কিছুই প্রস্তুত, এবার কেবলমাত্র সময়ের অপেক্ষা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। নববর্ষ ঘিরে শত বছরের পুরনো ঐতিহ্য ব্যবসায়ীদের হালখাতার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তবে বাকির প্রচলন কমে যাওয়ায় জৌলুস হারাচ্ছে হালখাতা। মিষ্টির দোকানে নেই হালখাতা উপলক্ষে আগাম ক্রয় আদেশ, কমেছে লাল সাদা টালি খাতা বিক্রিও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন বাংলার সনে মিল রেখে অর্থ বছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বিস্তারিত দেখুন শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। বাংলা নতুন বছরের শুরুতে ব্যবসায়ীদের লাল সালু মোড়ানো নতুন খাতায় লেনদেন হালনাগাদ করা শত বছরের পুরনো ঐতিহ্য। নববর্ষকে বরণ করে নিতে নানা প্রস্তুতির সঙ্গে এ পুরনো রীতি ধরে রাখতে বিভিন্ন দোকানপাটে চলে ধোয়ামোছা সহ রঙের কাজ। এতে কর্মচারীদের মাঝে কাজ করছে বাড়তি আনন্দ। তবে অল্প সময়ে রীতিনীতি পরিবর্তনে হালখাতার আয়োজনের পরিধি কমেছে, নাই আগের মতো প্রস্তুতিও। তারপরও ব্যবসায়ীরা নতুন বছরের একদিন আগেই হালখাতার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দমাচা হয়েছে, মোটর রং পালিশ মোটামুটি শেষ হয়েছে। সামনের যে পয়লা বৈশাখ সেগুলোকে কাস্টমার আসবে, আমরা তাদেরকে মিষ্টিমুখ করাবো। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কাস্টমারদের মক করি, গিফট দেই, তারপরে তাদের জানা পাওনা সম্বন্ধে আইডিয়া দিই। নববর্ষে নতুন হিসাব লেখার এ খাতায় বাঙালি বনেতি ব্যবসায়ীদের সংস্কৃতির শেকড়ে গাথা। সময়ের পরিবর্তনে বাঙালির সাংস্কৃতিক অঙ্গনের অমোচনীয় লালিত ঐতিহ্য ও ইতিহাস এখন কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা। এখন বর্তমান যুগের মানুষের সাথে ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা কম। আমাদের এখন বাকি নিষিদ্ধই বলা চলে। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বৈশাখ টোটালি এখন কমে গেছে। তো যার সাথে যার সম্পর্ক আছে তারাই একমাত্র ইনভাইটেড হয়। এক সময় হালখাতার আয়োজন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমজমাট হলেও বর্তমানে তাঁতিবাজারের স্বর্ণপট্টিতেই এই আয়োজন চোখে পড়ে। ব্যবসায়ীরা বলছেন বাকির প্রচলন কমে যাওয়ায় হালখাতার ঐতিহ্য কমে আসছে। তবে এখন পাওনা আদায়ের বাইরে ক্রেতাকে করা হয় মিষ্টিমুখ। গণেশ পূজা দিয়ে আরম্ভ হয়, প্রতি বছর আমরা এই পূজাটা করি, করার পরে আমাদের হালখাতা হয়। সবাই মিলে একটা আনন্দ উৎসবমুখ পরিবেশ আমরা উদযাপন করতে চাই। এর নববর্ষ উপলক্ষে আমাদের কাম্য। রীতিরীতি পরিবর্তনে কমেছে লাল সাদা টালি খাতার কদর। হালখাতার আগে টালি খাতার চাহিদা থাকলেও এ পেশার সঙ্গে জড়িতরা বলছেন কমেছে বেচা বিক্রি। অন্যদিকে হালখাতার সঙ্গে জড়িয়ে রয়েছে মিষ্টির সাধু রসদ। আপ্যায়ন করানোর প্রধান পদে নেই আগাম ক্রয় আদেশ। আগে অর্ডার পড়তো প্রচুর, এখন অর্ডার নেই। এখন রানিংয়ে সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে রানিংয়ে। হিসাব খাতা বেচাকিনি বা ওই আপনার কেনা কাটা একটু কমছে, খাতা হালখাতা একটু কমছে। এখন বর্তমানে দাম বেশি একটু, তারপরও বেচাকিনি কাস্টমারও কম, বেচাকিনি একটু কম। পুরান ঢাকার বনেদি ব্যবসায়ীরা স্মৃতিচারণ করে বলছেন দূর অতীতে ব্যবসায়ী খাতা খোলার বাইরে পারিবারিকভাবে আয়োজন করে সবাইকে মিষ্টিমুখ করা হতো ওই দিন। তবে ঢাকা বিষয়ক গবেষকরা মনে করেন বাংলা সন মিল রেখে অর্থ বছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা ছিল, বা মনে করেন যে শহরের সম্মানিত লোকজন যারা আছে তারা, তো তাদের সাথে তো হালখাতা রিলেশনের কোনো ব্যাপার নেই। বাংলা নববর্ষ মানে বৈশাখ চৈত্রতে যদি অ্যাকাউন্টিং সিস্টেম করে তাহলে অটোমেটিক ফিরে আসবে, আবার সাম্প্রদায়িক চরিত্র থাকবে, সার্বজনীন হবে তখন। হালখাতার আয়োজনে ভাটা পড়লেও ঐতিহ্য ধরে রাখতে এ উপলক্ষে মূল্য ছাড় দেবেন পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ীরা। নববর্ষ ঘিরে হালখাতার যে আয়োজন সেটির আবেগ এখন অনেকটাই কমে এসেছে। পাশাপাশি
কমেছে এটির বেশ কিছু রীতিনীতিও। একসময় পুরান ঢাকার শাঁখারীবাজার তাঁতিবাজার ঘিরে হালখাতা আয়োজনের বিশেষ একটি আয়োজন বস্তু। বর্তমানে সেটি এখন তাঁতিবাজারের শুধুমাত্র স্বর্ণপট্টিতেই বিরাজমান রয়েছে। কমেছে এটির অনেক জৌলুসও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন, প্রাচীনতম বাঙালিদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সরকারের উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। পহেলা বৈশাখার হালখাতা ওতপ্রোতভাবেই জড়িত। আধুনিক হিসাবের যুগে অনেকটাই হারিয়ে যেতে বসেছে হালখাতার প্রচলন, তবে এখনও ঐতিহ্য ধরে রেখেছেন কুমিল্লার কিছু ব্যবসায়ী। এদিন পুরনো হিসাব চুকিয়ে নতুন বছরের হিসেব খুলবেন হালখাতায়। সেই হালখাতা তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানের কর্মীদের। একই অবস্থা আমন্ত্রণপত্র তৈরির প্রিন্টিং দোকানে। মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। পুরনোকে ঝেড়ে পেলে নতুন বছরের সাথে হয় হিসেবের হালনাগাদ। নতুন হিসেব লিপিবদ্ধ করতে দরকার লাল মলাটের হালখাতা। কুমিল্লা এ হালখাতা তৈরির দোকানে এখন বেশ ব্যস্ততা। জাবেদা, খতিয়ান, টালিখাতা, বনবুক সহ নানা ধরনের খাতা তৈরি হচ্ছে। তবে রয়্যাল সাইজের টালিখাতার চাহিদাই সবচেয়ে বেশি, আর তাই চৈত্রের শুরু থেকেই বিশেষ এ খাতা তৈরি এবং বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানগুলোতে। শুভ হালখাতা হিসেবে আমরা এটা পয়লা বৈশাখে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দাওয়াত করি, পুরান হিসাব শেষ করি, নতুন হিসাবের শুরু হয়। এর মধ্যে আমরা একটা মিষ্টি মুখের মাধ্যমে আমরা একটা কাস্টমারের সাথে একটা সম্পর্ক শুরু হয় আর কি। কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার ও নিমসাদ থেকে শুরু করে জেলার ব্যবসা প্রতিষ্ঠানে লাল শালুতে বাঁধা হালখাতার প্রয়োজন পড়ে। তবে আগের মতো নতুন হিসেব লিপিবদ্ধ করতে আচার অনুষ্ঠান কিংবা ধর্মীয় রীতিনীতিতে ভাটা পড়লেও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা। যার যে সুবিধা মতো ইংরেজি মাসে এখন সবকিছু চলে গেছে। এখন আধুনিকতার পয়লা বৈশাখে শুধু ওই নামে পয়লা বৈশাখটা রয়ে গেছে, আর আনুষ্ঠানিকতাটা আস্তে আস্তে ওই ট্রেডিশনটাই আস্তে আস্তে হালখাতার যে একটা ট্রেডিশন ওটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এদিকে হালখাতার সঙ্গে প্রিন্টিং প্রেসেও ব্যস্ততা বেড়েছে আমন্ত্রণপত্র তৈরিতে। ব্যবসা করতে গিয়ে বকেয়া লেনদেন চলে সারা বছরই। তবে বৈশাখে হালখাতার আনুষ্ঠানিকতা কেবল বকেয়া আদায়ে সীমাবদ্ধ থাকে না। মহাজনের সঙ্গে পাওনাদার ও ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার উপায়ও হালখাতা। তবে ব্যবসায়ীরা বলছেন হালখাতার আমন্ত্রণপত্রের প্রচলন কমে গেছে। আগের চাহিদা এখন হিসাব একটু মানুষ কম করে। কিছু কিছু ব্যবসায়ী কম্পিউটারে ঢুকে ফেলছে তার ক্যাশ, আবার কিছু কিছু মনে করেন মোবাইলে রাখে। হ্যাঁ, তেমন হাতে কলমে নেই। কাগজ লাগে, কাগজগুলো আমরা কাটিং করি। কাটিং করার পরে আমরা এগুলো সেলাই করি। সেলাই করার পরে বোট লাগাই, কাপড় লাগাই, এগুলি খুচরা বিক্রি হয় বিশেষ করে চৈত্র মাসের শেষ দিন। মানে এই দিনকে একটা ফুল বেচার, রাতের দিনে তারা বিক্রি করে। এই বছর আল্লাহর মতো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হালখাতার চাহিদা। মানুষজন একটু উচ্চ উদ্দীপনা নিয়ে নতুন হয়তো ব্যবসা বাণিজ্যে নতুন পরিবেশে তারা শুরু করতে চায়। ডিজিটাল যুগে ভাটা পড়েছে ঐতিহ্যের হালখাতায়। চারপাশে প্রযুক্তির ছোঁয়ায় প্রায় উঠে যেতে বসেছে হাতের লেখা খাতার প্রচলন। তবে বাঙালির এই ঐতিহ্যকে এখনও অতি যত্নে ধরে রেখেছেন কিছু মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বগুড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। কুমারপল্লীতে তৈরি হচ্ছে মাটির খেলনা ও তৈজসপত্র। সেই সাথে শহরের মার্কেটগুলোতে বেড়েছে লাল সাদা বৈশাখী পোশাকের কেনাকাটা। তবে প্রবীণদের মতে আগের মতো বৈশাখের আয়োজন অনেকটাই কমে গেছে। পরবর্তী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে বর্ষবরণ আয়োজনের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। সূর্যের ক্ষিপ্রতার মধ্য দিয়ে আবহাওয়া দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। সবুজ পাতায় ঢেকে সতেজ হয়েছে প্রকৃতি। ঋতুর এই পরিবর্তনের সাথে বাংলা নতুন বর্ষবরণে চলছে নানান প্রস্তুতি। বৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির খেলনা সহ বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যস্ত বগুড়ার কুমারপল্লী। শেষ সময়ে চলছে রঙের কাজ। একই সাথে ব্যস্ততা বেড়েছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার খোলাস গ্রামে। এখানে তৈরি হওয়া মাটির বাঁশি, কাঠের গাড়ি সহ এসব খেলনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। ঢাকা, খুলনা, বরিশাল সব জায়গায় যায়।
মাটির খেলনা, পাখি, তারপরে হচ্ছে ফুল, এলা বিক্রি করা হয়। বাসি আছে। বৈশাখ মাসে একটু মালের চাপ বেশি হয়, এই কারণে আমাকে 2 মাস আগে থেকে কাজ কাম করতে হয়। আমরা যেটা পাই, যারা কিনে নিয়ে যায় বিক্রি করে তাদের তাছাড়া প্রফিটটা তাদেরই বেশি। এদিকে জেলার শপিং মলগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। বিপণী বিতানে শোভা পাচ্ছে লাল সাদা বৈশাখী সাজের পোশাক। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। যতটুকু বৈশাখীর কালেকশন করা হয়েছিল অলমোস্ট প্রায় শেষের দিকে। পহেলা বৈশাখী পোশাক পরে যে ঘোরাফেরা করা যায়, এটা ভালো লাগে, সেই উদ্দেশ্যে আসা আর কি। এছাড়া বৈশাখী মেলায় প্রদর্শন করার জন্য প্রস্তুত হচ্ছে গ্রামাঞ্চলে ব্যবহৃত বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসপত্রের সংগ্রহশালা। কলের গান, মাতুল, জোয়াল, হারিকেন সহ প্রায় শতাধিক হারিয়ে যাওয়া জিনিসপত্র রয়েছে লোকসংস্কৃতি সংগ্রহশালায়। যদিও আমাদের আধুনিকতার ছোঁয়া অবশ্যই থাকবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমরা এই সংগ্রহশালাটা করেছি। এত সব আয়োজন থাকলেও বর্ষবরণের তৃপ্তি নেই প্রবীণদের মাঝে। তারা বলছেন আগের চেয়ে বৈশাখী মেলার পরিধি কমেছে। আগের মতো বড় পরিসরে বর্ষবরণের আয়োজন করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার দাবি জানান এই কবি। সংস্কৃতিকে যদি আপনি জিইয়ে না রাখেন, জীবন্ত করে না রাখেন, কারা এটা করবে? এখন এটা লোক প্রশাসন অথবা রাষ্ট্রীয় প্রশাসন যাদের উপর দায়িত্ব দেওয়া হয়, তারা এক ছোটোখাটো একটা জায়গায় করে ওইটা পালন করে তারা দেখালো, কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি কোনো মানুষ। বৈশাখী মেলার আয়োজনে গ্রামীণ অর্থনীতিতে কয়েক কোটি টাকা হাত বদল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন, বগুড়া। পহেলা বৈশাখের সামনে রেখে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছে অসাধু জেলেরা। অন্যান্য সময়ের তুলনায় বৈশাখের ইলিশের দাম কয়েক গুণ বেশি থাকায় বেপরোয়া হয়ে উঠছে তারা। কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থের বিনিময়ে প্রকাশ্যে চলছে মাছ ধরা ও বিক্রি, অথচ জাটকা রক্ষায় নদীতে চলছে সকল ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম। তালহা জুবাইয়ের প্রতিবেদনে বিস্তারিত। এটি সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি মাছঘাটের চিত্র। আড়তদার আর ক্রেতা বিক্রেতার হাকডাকে বেশ মুখরিত থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। জাটকা সহ নদীর নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে হরদম। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা বেড়েছে কয়েক গুণ, তাই জেলেরাও বাড়তি লাভের আশায় নদীতে নামছে ইলিশ ধরতে। অথচ গেল মার্চ মাস থেকে নদীতে মাছ ধরায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশ উৎপাদন বাড়াতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে চলছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা না মেনে দিনে দুপুরে মাছ ধরতে নামছে জেলেরা। পদ্মা ও মেঘনা পাড়ের প্রায় প্রতিটি ঘাটেই বিক্রি হচ্ছে জাটকা ও ইলিশ। পয়লা বৈশাখে ভাই সামনে আসতেছে, এই যে হিসাবে কিছু মাছ ধরতেছে, একটু ভালো দাম পাইবো। আগে যদি 1,500 টাকা কেজি হতো, এখন 2500 টাকা কেজি। জেলেরা যেটা পাইতো সেই পণ্যটা জেলেরা পুরোভাবে পায় না। অনেকে দেখা যাইতেছে চাইল পাইলে তাদের ডাইল লাগে, নুন লাগে, তেল লাগে, তা হেরবো সরকার কাছে একটা আবেদন করছে, তারা কইছে কিস্তি মাফ করবো, সেই কিস্তিও মাফ করে না। প্রকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। মাঝারি সাইজের প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3500 টাকায়। অনেক জেলে হয়তো আইনি মামলার ভয়ে নদীতে নামে না, কিন্তু দেখা যায় কিছু অসাধু জেলে নামে, যার কারণে দেখা গেছে আমাদের এই বিশেষ করে 1/3 জেলে 3 ভাগের 1 ভাগ জেলে প্রায় নদীতে মাছ ধরতে যায়। এই কারণে আমাদের এই জাটকা রক্ষা কার্যক্রমটা আমাদের কিছুটা হলো ফলপ্রসূ হচ্ছে না। জাটকা রক্ষায় প্রতিনিয়ত নদীতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পুলিশ। আর জাটকা রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন জেলা প্রশাসক। কেউ ওই যে জাটকা নিধন যদি আবার বাজারে বিক্রি করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রত্যেকেরই কর্তৃপক্ষ আছে, আমরা যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমাদের ঊর্ধ্বতন স্যারদেরকে জানাবো। কোনো জেলেরা এই সময়টাতে নদীতে ইলিশ মাছ ধরতে না যেতে পারে এবং আমরা তাদের বিরুদ্ধে রেগুলারও অভিযানও করছি। সফলতার দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমরা হয়তো পুরোপুরি সফল নই। চাঁদপুরে 2 মাসের নিষেধাজ্ঞার অভিযানে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে প্রায় 10 লাখ মিটার কারেন্ট জাল ও 2 মেট্রিক টন জাটকা। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।
জামালপুরের পাইকারি মাছের বাজারে সরবরাহ বাড়ায় সব ধরনের চাষের মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। তবে পহেলা বৈশাখকে ঘিরে দাম বেড়েছে ইলিশ মাছের। এ বিষয়ে আরও জানাতে শহরের রশিদপুর পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন চাষের মাছের কোনটির দাম কত, ইলিশ কত টাকাতে বিক্রি হচ্ছে এখন? শাফিন, দেখুন আর একদিন পরেই বাঙালির কিন্তু পহেলা নববর্ষ, বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ ঘিরে কিন্তু বাঙালির অনেকটা প্রস্তুতি থাকে, অর্থাৎ মাছে ভাতে যে বাঙালি হয় সেটির অন্যতম কারণ হচ্ছে মাছ অবশ্যই কিন্তু তার খাবারের মেনুতে রাখতে হবে। অর্থাৎ আজকে যদি আমি এই রশিদপুর বাজারের মাছের কথা বলি, তাহলে এখানে আজকে মাছ কিন্তু পুকুরের চাষ কিন্তু মাছের সর্বত বেশ ভালো ছিল। তবে বৃষ্টি বাগড়ার কারণে মাছের দাম অনেকটা কমে গেছে, অর্থাৎ প্রতি কেজি মাছ 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে গিয়েছে। অর্থাৎ আজকে যদি আমি এই মাছের হাটের কথা বলি, অর্থাৎ বড় যে রুই রয়েছে সেটি বিক্রি হচ্ছে 180, ছোট থেকে সর্বোচ্চ 260 টাকা পর্যন্ত এখানকার রুই মাছ বিক্রি করতে দেখেছি। পাশাপাশি মৃগেল, কাতলা রয়েছে সেটিও কিন্তু 220 থেকে 350 টাকা কেজি মতো আমরা বিক্রি করতে দেখছি। অর্থাৎ ছোট দেশি জাতের যে মাছ রয়েছে অর্থাৎ শিং, ট্যাংরা, সেই মাছগুলো 350 টাকা পর্যন্ত কেজি আমরা বিক্রি করতে এখানকার দেখছি। আরেকটি বিষয় বলা চলে, ইলিশ মাছের যে একটি সংকট সেটি কিন্তু আমরা এই পাইকারি মাছের হাটেও আমরা দেখছি। অর্থাৎ এখানকার আজকে যে ইলিশ একেবারে সংকট, অর্থাৎ ছোট জাতের যে ইলিশ রয়েছে সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ 250 থেকে 300 গ্রাম ওজনের যে ইলিশ হচ্ছে সেটি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। সেটি খুচরা বাজারে গিয়ে 700 থেকে 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 450 থেকে 500, 600 গ্রাম মতো যে ইলিশ রয়েছে সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ 800 থেকে 1000 টাকা কেজি। অর্থাৎ 800 গ্রামের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা। অর্থাৎ এই যে ইলিশের একটি সংকট, সেই সংকট মেটাতে জামালপুরের যে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু দেশীয় যে পুকুরের চাষকৃত যে মাছ রয়েছে সেই মাছগুলো তারা কিনে নিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলছে, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে আজকে 120 থেকে 160 টাকা কেজি। অর্থাৎ এই মাছগুলো এখান থেকে পাইকারি কিনে নিয়ে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা শহরের বিভিন্ন যে হাটগুলো রয়েছে, সকালের হাটগুলো, সেই হাটগুলো তারা নিয়ে বিক্রি করবে। এখানকার যে আড়তদার রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছে, আজকে সকালে হঠাৎ বৃষ্টি জোরপাতে হওয়ার কারণে মাছের সরবরাহ বেশি থাকলেও কিন্তু ক্রেতা ওইভাবে তারা পান না, তারা বিক্রি কিন্তু অনেকটা লস দিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে। যেহেতু পর্যাপ্ত মাছ রয়েছে, পর্যাপ্ত ব্যবসায়ী না থাকলেও তারা বিক্রি করতে পারছে না। অর্থাৎ মাছের আজকে কিছুটা দাম কম রয়েছে বলে জানিয়েছে। আর আরেকটি বিষয় বলা চলে, এখানকার পাইকারি হাটে কিছুটা কম দাম থাকলেও খুচরা বাজারে কিন্তু সেটি প্রভাবপুর বেশি দামে বিক্রি হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মাছ কেনাবেচার সর্বশেষ দরদাম। শাফিন। সহকর্মী জুয়েল রানা যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে মাছের বাজারে নিয়ে জানাতে। এখন সকালে নিচ্ছে একটি বিরতি, একটু পরেই ফিরবো আবারও। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন সকাল। বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ সদর উপজেলার খেলনা বাঁশি তৈরির কারিগররা। বাঁশির গ্রাম হিসেবে পরিচিত এই এলাকা থেকে শুধু বৈশাখী প্রায় 2 কোটি টাকার বেশি উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। আব্বাস আলী প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার সবুজে ঘেরা দেবীপুর গ্রাম, যা বাঁশির গ্রাম নামে পরিচিত। গত 4 দশক ধরে এখানকার 2 শতাধিক পরিবার তৈরি করছেন খেলনা বাঁশি। দিনমজুর থেকে বাঁশি তৈরির কারিগর হয়েছেন রেজাউল মণ্ডল। জমি না থাকায় বন্ধক নিয়ে চাষ করছেন নলখাগড়া। বৈশাখকে ঘিরে 1.5 লাখ টাকার বাঁশি বিক্রি করার আশা তার, যেখানে খরচ বাবদ লাভ থাকবে অন্তত 60 থেকে 70 হাজার টাকা। গতবারের তুলনায় এবারে একটু দামে বেশি হচ্ছে, আর একটু যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আর যদি সরকারি কোনো সহযোগিতা পাই আমরা, তাহলে আরেকটু আগাতে পারবো। খেলনা বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নলখাগড়া। জমি থেকে কাটার পর পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে অন্তত 10টি ধাপে তৈরি হয় বাঁশি। এক একটি বাঁশি তৈরিতে খরচ পড়ে 1.5 টাকা থেকে 5 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে বিক্রি হয় 2 থেকে 7 টাকায়। গৃহবধূরা বাঁশির সৌন্দর্য বাড়াতে রঙিন কাগজ আর বেলুন পেঁচিয়ে আয় করছেন বাড়তি অর্থ। 1000 বাঁশি পেঁচলে 180 টাকা পাওয়া যায়। একই দেশ চললে সংসার চালান হয়। বাঁশির দাম একটু বাড়ছে, কিন্তু মজুরিটা বাড়েনি আর কি। মজুরিটা আগের মজুরি আছে। বাবাকে এই জরি প্যাকেটিং করার কাজে সাহায্য করি, এই মোড়ানোর কাজে সাহায্য করি। আমাদের গত 5 বছর আগে যেটা ছিল তার চেয়ে 2 গুণ বা 3 গুণ চাহিদা বেশি হয়েছে।
বৈশাখ উপলক্ষে এই গ্রামের বাঁশির চাহিদা থাকে তুঙ্গে। কারিগরদের কাছ থেকে বাঁশি কিনে সিলেট, খুলনা, ঢাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। স্থানীয় পাইকাররা জানান, শুধু বৈশাখকে কেন্দ্র করে প্রায় 2 কোটি টাকার বাঁশি তৈরি হবে দেবীপুর গ্রামে। প্রায় প্রতি বছর 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই বাঁশিটা বিক্রি করা যায়। এ থেকে অনেক মুনাফা আশা করা যায়। বাঁশির মতো কুটির শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা। স্বল্প সুদে ঋণসহ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিসিক কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয় সেক্ষেত্রে 5% সরল সুদে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিই, খুব সহজ শর্তে আমরা দিই। এবং যদি পুরুষ উদ্যোক্তা হয় 6% সুদে আমরা সহজ শর্তে তাদেরকে আমরা ঋণ দিতে পারি। বছরে এই গ্রাম থেকে প্রায় 20 কোটি পিস বাঁশি তৈরি হয়। এখন নওগাঁ। কিশোরগঞ্জের হাওরের চরাঞ্চল এখন সোনালী রঙে রাঙানো। গত কয়েক বছরে কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকেছেন, যেখানে উৎপাদন খরচ কম, লাভ বেশি এবং বন্যা কিংবা খরার ভয় নেই। এবারও ফলন হয়েছে বাম্পার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সোনালী ফসল। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদন। রোদের ঝিকিমিকিতে হাওরের প্রান্তরে যেন মিটিমিটি হাসছে সোনালী ভুট্টার শাড়ি। দূর থেকে দেখলে মনে হয় রোদে শুকাতে দেয়া হয়েছে একরাশ কাঁচা সোনা। কৃষক কৃষানীরা এখন ব্যস্ত তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে। কালের স্রোতে পাল্টে গেছে ঘোড়াউতরা, হারিয়েছে তার ভয়াল যৌবন, জেগে উঠেছে চর। আর সেই চরেই শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়। 70-এর দশকে এইসব চরে সবজি চাষে জীবিকা নির্বাহ করতেন কৃষকরা, কিন্তু অনুকূল প্রাকৃতিক পরিবেশ না পেলে খুব একটা লাভের মুখ দেখা যেত না। তবে যখন দেশের পোলট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বেড়ে যায়, তখন চরাঞ্চলের কৃষকদের চোখে জ্বলতে থাকে নতুন সম্ভাবনার আলো। ভুট্টা আমরা এই জমি আমরা করি, ওর নাম অনেক লাভবান হই। কানিগত প্রায় 100 মন 110 মন আমরা লাভ মনে আমরা ভুট্টা বিক্রি করতে পারি অর্ধেক লাভ। তারপরে পাতা গরু রাখা হয়, তারি গাছ লাগতে হয়, মানে আমরা বিভিন্ন লাভ হয় ভুট্টা করা। এটা যদি ঠিক মতে সারের রেট পা ভালো, এরপরে আমাদের ওষুধের রেট পা ভালো, তাহলে ভুট্টার আরো ফলন বেশি ভালো। এই গরুরে ঘাস খাওয়াই, পাতা খাওয়াই গরুরে, এটা লাগি মানাই। এবছর কিশোরগঞ্জে 12,100 হেক্টর জমি থেকে 12,210 টন ভুট্টা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়, কিন্তু সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 12,210 হেক্টর ভুট্টার আবাদ হয়েছে। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এই বড় ব্যবসায়ী পাইকার আছে, বড় বড় ব্যাপারী আছে, ওদের কাছে বেশি কোনোদিন লাভ হয়, কোনোদিন হয় না। ভুট্টা উৎপাদনে কৃষকদের বীজ নির্বাচন থেকে শুরু করে রোগবালাই দমনে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কিন্তু ভুট্টা ফসল বুড়ো ধান কর্তনের আরো আগেই এটি কর্তন করা সম্ভব হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার বা রিস্ক থেকে মুক্ত পাওয়ার জন্য কৃষক ভুট্টার দিকে ঝুঁকতেছে, এটি একটি কারণ। আরেকটি হলো ভুট্টার যে উৎপাদন খরচ, তার চেয়ে যে বেনিফিট আসে সেটি অনেক বেশি। ভুট্টা চাষের মাধ্যমে রবি শস্য নিয়ে হাওরের কৃষকদের চিন্তার ভাঁজ অনেকটাই দূর করেছে, উঁকি দিচ্ছে সম্ভাবনার নতুন ভোর। তবে বাজারজাতকরণে কৃষকের স্বার্থ রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এখন সকালে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো একটু পর। আপনারা দেখছেন এখন সকাল। ট্রাম্পের শুল্ক ঝড় মোকাবেলায় শক্ত হাতে কে ধরবেন কানাডার হাল? নির্বাচন ঘনিয়ে আসায় এ নিয়ে হিসেব করছেন দেশটির জনগণ। অর্থনীতির বিষয়ে পটু হওয়ায় অধিকাংশ বাংলাদেশি কানাডিয়ান সহ অনেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নিকে। তবে তরুণদের মাঝে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভের জনপ্রিয়তা থাকায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছে শঙ্কাও। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত।
কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকিসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে অটোয়া ওয়াশিংটন বৈরিতা চরমে। এতে অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কানাডায় ঘনিয়ে এলো আগাম নির্বাচন। নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে আলোচনায় জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার হাল ধরা লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। এছাড়া হেভিওয়েট প্রার্থী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভও এগিয়ে আসছেন সামনে। এক জনমত জরিপে দেখা যায় তুমুল জনপ্রিয়তার পরও আগাম নির্বাচনের চ্যালেঞ্জ লুফে নিতে দেরি করায় প্রচারণার মাঠে কিছুটা পিছিয়ে রয়েছেন কনজারভেটিভ নেতা। যদিও মার্ক কার্নি জিতলে দেশের খুব একটা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন পিয়েরে পলিয়েভ। আওয়াজ তুলেছেন পরিবর্তনের, সেই সঙ্গে সমালোচনা করেছেন কার্নি এবং ট্রাম্পের শুল্ক নীতিরও। Almost every country in the world got a pause on American tariffs, but not us. America's best friend. তবে দেশের স্বার্থে কঠোর অবস্থানে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে বিজয়ের পথ মসৃণ করতে মরিয়া তিনি। We are fighting unjustified U.S. tariffs, including those on steel and autos with counter tariffs of our own. And those are designed to cause maximum pain in the United States, but have only a minimal impact here in Canada. ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর হওয়ায় অর্থনীতির স্বার্থে মার্ক কার্নিকে এগিয়ে রাখছেন বেশিরভাগ বাংলাদেশি ক্যানাডিয়ান। এমনকি মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলায় তিনি যোগ্য প্রার্থী বলে মনে করছেন তারা। এখন পর্যন্ত যেই পরিসংখ্যান এবং গুঞ্জন শোনা যাচ্ছে লিবারেল পার্টি আবারও উইন করবে। হয়তো ব্যবধানটা আগের মতো হবে না, বাট মোস্ট প্রবাবলি লিবারেল পার্টি ইজ গোনা কামিং টু দ্য পাওয়ার অ্যাগেইন ইন কানাডা। আগামী 28 এপ্রিল ভোটের মাধ্যমে জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এসব পণ্যের অধিকাংশই চীন থেকে আমদানি করত ওয়াশিংটন। শুক্রবার এক তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল জানায়, অধিকাংশ দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যে 10% শুল্ক বসিয়েছেন ইলেকট্রনিক পণ্যে তা কার্যকর করা হবে না। এমনকি চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যেও থাকছে না চড়া শুল্ক। সিপিবির তালিকায় থাকা 20টি ক্যাটাগরির মধ্যে আছে ল্যাপটপ, কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ ও ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে ডেল ও অ্যাপলের মতো নামি দামি প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরু থেকেই এই প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের উপরে নির্ভরশীল। বার্মিংহামে প্রায় 8 সপ্তাহ ধরে পরিচ্ছন্ন কর্মীদের চলমান ধর্মঘটে ফুটপাতে জমেছে হাজার হাজার টন আবর্জনা। বর্জ্য পচা দুর্গন্ধ এবং মশা মাছি ইঁদুরের উপদ্রবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। এ অবস্থায় আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান ভুক্তভোগীদের। তৌহিদুর রহমানের জানাচ্ছেন বিস্তারিত। ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের প্রায় প্রতিটি সড়ক। রাস্তা ও ফুটপাতে স্তূপ আকারে জমা টনকে টন বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রায় 8 সপ্তাহ ধরে বাড়িঘর থেকে বর্জ্য না নিয়ে যাওয়ায় এমন বেহাল দশা বার্মিংহামের। এরই মধ্যে শুরু হয়েছে মশামাছি ও ইঁদুরের উপদ্রব। এর মধ্যে গরম আবহাওয়ায় দুশ্চিন্তা আর ভোগান্তির পাল্লা ভারী হচ্ছে নগরবাসীর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে নগরীর অন্তত 12 লাখ বাসিন্দা। Rat infestation is starting to take place, and obviously a lot of people are worried about, obviously sooner or later we hope it's cleared up. Things that you would never put in your bin anyway, so it looks depressing. It's really unhygienic. জানা গেছে চাকরি থেকে ছাঁটাই ও বেতন ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে পরিচ্ছন্নতা কর্মীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে এই হাল বার্মিংহামের। বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করায় রাস্তা ও ফুটপাতে এনে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি বিবেচনায় পরিচ্ছন্নতা কর্মীদের দাবি মেনে নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। Pay money, obviously they deserve the pay. It's not an easy thing to do, is it? Look, we're doing their work. I know how hard it is. I will lift for the bill liners up, and it's not easy, is it? And then they got to do this 7 days a week, isn't it?
ধর্মঘটরত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বার্মিংহাম সিটি কাউন্সিল। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বার্মিংহাম কর্তৃপক্ষ। তবে এখনও সফলতার মুখ দেখেনি আলোচনা। মূলত 2023 সালের শেষের দিকে বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া ঘোষিত হওয়ার পর সংকটের সূত্রপাত। এরপর স্থানীয় ব্যয় কমাতে বাধ্য হয় বার্মিংহাম সিটি কাউন্সিল। সেই থেকে শুরু হওয়া সংকট এখন চরম আকার ধারণ করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। বাংলাদেশ হকি দল এশিয়ার শীর্ষ সারিতে থাকার সামর্থ্য রাখে বলে মনে করেন কোচ মামুনুর রশিদ। হকির মৌসুমকে 6 থেকে 7 মাসে উন্নীত করা গেলে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা গেলে হকিকে ক্যারিয়ার হিসেবে নেবেন তরুণরা। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আবারও হকিতে সুদিন ফিরবে বলে মনে করেন দলীয় অধিনায়ক। ফারহান ইহসানের প্রতিবেদন। আগামী 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এইচএফ কাপ হকি টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম বাংলাদেশ। আসরে বাংলাদেশের চোখ নিজেদের 5ম শিরোপার দিকে। সেই লক্ষ্যে 16 দিনের ক্যাম্প করেছে লাল সবুজের প্রতিনিধিরা। চূড়ান্ত করা হয়েছে 18 সদস্যের দল। দলে নতুন 2 মুখ থাকলেও 18 জনের বোঝাপড়া নিয়ে সন্তুষ্ট অধিনায়ক পুষ্কার মিমো। ফিটনেস নিয়ে সন্তুষ্টি থাকলেও ম্যাচ প্র্যাকটিস নিয়ে অধিনায়কের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। কোনো দেশের সাথে যদি আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম তাহলে টুর্নামেন্টে হয়তো আমরা আরও ভালো কিছু আশা করতে পারতাম। শুরু থেকে আমরা প্রথমে ফিজিক্যালের দিকে একটু কনসার্ন ছিলাম এবং কোচিং স্টাফও তাই করছিল আমাদের সাথে, ফিজিক্যালি আর কি ফিটনেসের উপর বেশি চাপ দিয়েছে। তো মাঝখানে আমরা টেকনিক্যালি করছি, তারপরে লাস্টের দিকে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলছি এয়ারফোর্সের সাথে। তো আশা করি আমাদের কমিউনিকেশন এবং বন্ডিং সবার সাথে সবার, এটা আশা করি আমাদের ভালো আছে। তো আমরা টুর্নামেন্টে এটার ভালো ফল আশা করি। টুর্নামেন্টে প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। তবে আসরে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে শক্তিশালী ওমান। তাদের জন্য আলাদা করে ছক কষছে বাংলাদেশ। আসলে আমরা সব প্রতিপক্ষকে শক্ত হিসেবে ধরে নিচ্ছি, তারপরে আমরা বিশেষ করে ওমান একটু বেশি আমাদের জন্য বেশি শক্ত প্রতিপক্ষ। তো আমরা ওদের সাথে ওদের ব্যাপারে আমরা ভিডিও অ্যানালাইজ করছি। আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পর বসি আমরা সবাই টিম মিটিংয়ে। তো কিছু আমরা টিমের ভিডিও দেখছি। তো আশা করি এটার ফল আমরা পাবো টুর্নামেন্টে। এইচএফ কাপে নিয়মিত সাফল্য পেলেও মহাদেশীয় পর্যায়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। কোচ ও অধিনায়ক মনে করেন শীর্ষ সারিতেই থাকার সামর্থ্য আছে দলের, তবে প্রয়োজন সমর্থন আর পৃষ্ঠপোষকতার। বাংলাদেশ এশিয়া 6-এর মধ্যে থাকার মতো টিম। ডোমেস্টিক স্ট্রাকচারটাকে আরও ভালোভাবে সাজাতে হবে, আমাদের নাম্বার অফ প্লেয়ার পাইপলাইনে তৈরি করতে হবে। এখন হকি সিজনটা হয়ে গিয়েছে 2 থেকে 3 মাস। এটাকে যদি 6-7 মাস করা যায় তাহলে হকি প্লেয়াররা আরও এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারে। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা আমাদের খুবই কম হয়। আমরা একটা টুর্নামেন্টে যা খেলি তারপরে আমাদের কোনো প্র্যাকটিস বা ফ্রেন্ডলি ম্যাচের কোনো সুযোগ থাকে না। এর পেছনে মেন কারণ হলো যে আমাদের ফান্ডিংয়ের সমস্যা। ফেডারেশনের যথেষ্ট ফান্ড নাই যে আমাদের বাইরে গিয়ে কোনো ম্যাচ খেলি বা কোনো টিমকে এখানে এনে খেলাই। দেশের হকির জৌলুস হারিয়েছে অনেক আগেই। ঘরোয়া লিগে মনোযোগ বাড়ালে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়মিত ধরা দেবে বলে অভিমত সবার। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ফ্যাসিবাদ বিরোধী বার্তায় পূর্ণ আড়ম্বরেই উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রথমবারের মতো থাকছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন। আমরা অতীতের মতো আমরা ভুল করবো না, যে ছায়ানটের সংস্কৃতিটা একমাত্র বাংলাদেশ। সবাই যেটা সাপোর্ট করবে এরকম কিছু যেন তারা দেয়, সে জায়গা থেকে আমরা আবেদন জানিয়েছি, তারা শুনেছেন। বকেয়ার প্রচলন কমায় নববর্ষে জৌলুস নেই হালখাতা আয়োজনে। টালি খাতায় বিক্রি কম, আপ্যায়নের আমেজও সীমিত। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বছর টোটালি এখন কমে গেছে। এখন রানিং এ সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে। বাড়তি চাহিদায় নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা মেঘনায় ইলিশ শিকার। পহেলা বৈশাখে চড়া দামের আশায় বেপরোয়া অসাধু জেলেরা।
এবং হাওড়াঞ্চলে ভুট্টার বাম্পার ফলন জনপ্রিয় হচ্ছে রবি শস্যের বিকল্প হিসেবে, গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষি অর্থনীতিতে। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।